আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। আজকে আমাদের কথায় কথায় বিভাগে আমাদের চ্যানেলে আমরা কথা বলছি নাটাগড় কদমতলার একজন সুপরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার নিতাই কুণ্ডুর সঙ্গে। তাকে এই নাটাগড় পানিহাটি অঞ্চলের পুরনো যারা মানুষ দীর্ঘদিন চেনেন। তিনি তার হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন একটা জীবনযুদ্ধের মধ্যে দিয়ে। সেই হোমিওপ্যাথি চিকিৎসা শুধু তার চিকিৎসক ভূমিকাই নয়, তিনি নাটাগড়, তরুণপল্লী, নেতাজিনগর, মহিষপতা, বুড়াগাছা বিস্তীর্ণ অঞ্চলে আজ থেকে 5 দশক আগে একেবারে একজন সমাজকর্মীর ভূমিকা নিয়েছিলেন, শুধু ডাক্তার হিসেবে নয়। তাই জন্য তার সাথে আমরা মুখোমুখি হয়েছি। আপনারা শুনুন তার কথা। হ্যাঁ, নমস্কার। আমরা আজকে আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে মুখোমুখি হয়েছি নাটাগড় কদমতলা বাজার সংলগ্ন নাটাগড়ের সুনাগরিক, আমাদের ব্যক্তিগতভাবে আমার খুবই শ্রদ্ধেয় মানুষ। ছোটবেলা থেকে দেখেছি তাকে, তার চিকিৎসা এবং আমরা আরোগ্য পেয়েছি। তিনিও আমাদের জানেন। তিনি হচ্ছেন ডক্টর নিতাই কুণ্ডু। তার সঙ্গে আমরা কথা বলছি। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন তারা একটা বিভাগ দেখতে পান, সেটা হচ্ছে কথায় কথায়। আমরা কথায় কথায় রাজনৈতিক মানুষ, সমাজকর্মী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী, কবি এবং আমাদের পানিহাটির বা জেলার সুনাগরিকের সঙ্গে কথা বলি। তা আজকে আমরা সেরকমভাবে কথা বলছি। আমরা আপনার সঙ্গে একটা নিতাই কুণ্ডু। হ্যাঁ, আপনার কাছে আমাদের যেটা জানা যে আপনি এই যে ডাক্তারিতে এলেন, আপনি যে নাটাগড়ে এবং আরও বিভিন্ন জায়গায় আপনি ডাক্তার হিসেবে বসছেন, হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, এটার একেবারে শুরু কবে হয়েছিল আপনার? মানে এই ডাক্তারি পেশায় এলেন কবে, সেই সাল তারিখ মনে আছে? আচ্ছা আমি সেটা বলছি। এটা বলতে গেলে পরে একটা বিরাট একটা মানে কাহিনী ছোট করে হ্যাঁ কাহিনীর মতো তৈরি হয়। সেটা হচ্ছে যে আমি মানে চাকরি যখন আমি গ্র্যাজুয়েট হলাম, সায়েন্স গ্র্যাজুয়েট হলাম, তারপর চাকরি খোঁজে একবার আমি এমপ্লয়মেন্ট এসেসে কার্ড করে এবং এমপ্লয়মেন্ট এসেসে আমি অফিসারের সঙ্গে দেখা করলাম যে আমার একটা চাকরি হবে, সেরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। আমাকে শুধু এমপ্লয়মেন্টে কলটা পাঠাতে হবে। আচ্ছা, কলটা পাঠাতে হবে বলে আমি অফিসারের কাছে গিয়ে বললাম, কিন্তু অফিসার বললো যে আমার 23 জন আমরা পাঠিয়েছি প্রাইভেট অনুসারে, আমরা 24 জন করতে পারবো না। তখন আমি বললাম যে নেবে তো মাত্র 3 জন, এখানে আমার একটা সোর্স আছে, এখানে যদি আপনি আবার পাঠান তাহলে পরে আমার চাকরিটা হয়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু উনি কিছুতেই সেটা করতে রাজি হলেন না। পরবর্তী টাইমে কথাবার্তা বলতে বলতে আমি অনেক রিকোয়েস্ট করলাম, বলে কোনো মতেই সম্ভব। তখন যে তার যে দপ্তরি আছে, যিনি বেয়ারা, সেই বেয়ারা আমার পর্দার ভাগ থেকে আমাকে ডেকে বললো এদিকে আসো। আমি গেলাম, বলে যে আমাকে 200 টাকা দাও, আমি ব্যবস্থা করে দিই। আমি বললাম যে আপনি এটা 200 টাকা দিয়ে ব্যবস্থা করতে পারেন? আর অফিসার তো বললো কোনো উপায় নেই, প্রচুর সব আমি ব্যবস্থা করি। আচ্ছা, আমি অফিসারের কাছে এসে বললাম, আমি বললাম দেখুন দিদি, আমি যদি আর ক বছর আগে জন্মগ্রহণ করতাম, তাই আপনি যে চেয়ারটাতে বসে আছেন, আমার যে কোয়ালিফিকেশন, আমি সেই চেয়ারটা উপযুক্ত হব। তা আপনি আমাকে এইভাবে যে করলেন, আমি যদি ওই চেয়ারে বসে আপনার সঙ্গে এরকম ব্যবহার করতাম কি করতেন? তা আমাকে বললেন যে, উনি বললেন যে আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আমি বললাম যে হ্যাঁ, আপনি লালবাজারে ফোন করে আমাকে ধরিয়ে দিতে পারেন। আমি এখনো খুনও করিনি, আমি কোনো অন্যায় কিছু করিনি। যদি আমি ধরিয়ে দেন, আমি বেল হয়ে যাবে, আসবো, আমি সেই কাজও করতে পারি। এই বলে আমি এমপ্লয়মেন্টের কার্ড ছিঁড়ে ফেললাম। আচ্ছা, বললাম যে আপনাদের মতো লোক যতদিন পর্যন্ত ওই চেয়ারে বসে আছে, আমি অন্তত আর আপনাদের কাছে চাকরির জন্য আসবো না। সেই আমি এমপ্লয়মেন্টের কার্ড ছিঁড়ে ফেলে বাড়ি চলে আসলাম। আমার বড়দা বলছে কি হলো তোমার এমপ্লয়মেন্টে? যে বর্ধমানে আমাদের গৌরাঙ্গ না, তার বড় সুশীল কুমার। আচ্ছা, আমরা ক ভাই? 3 ভাই। সুশীল কুণ্ডু, গৌরাঙ্গ কুণ্ডু। হ্যাঁ, এবং সেই বড়দা আমাকে বললো যে কি হলো তোমার? আমি বললাম যে এই ব্যাপার, আমাকে 200 টাকা ঘুষ এসেছিল। আচ্ছা, আমি ঘুষ দিয়ে যে মানে ওইটা কলটা পাঠাবো, সেটা করতে রাজি হইনি, কারণ আমি নিজেকে অযোগ্য বলে মনে করছি। ঘুষ দেওয়া মানে আমি অযোগ্য, তাই আমি ঘুষ দিয়ে চাকরি পাচ্ছি।
আমি সেটা করিনি, এমপ্লয়মেন্ট কার্ড ছিঁড়ে ফেলে দিয়েছি। তখন আমার দাদা বললো যে টাকাটা তো আমি দিতাম। আমি বললাম যে ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি করবো, আমাদের এখানে একটা মুদিখানা দোকান ছিল, মুদিখানা দোকানে আমি কি করবো, চলছে না। কারণ আমার যে দাদা যিনি চাকরি করে সংসার চালাতেন, তিনি মানে অ্যাক্সিডেন্ট হয়ে বেড রিডেন হয়ে গেলেন 2-3 বছর। ওই মুদিখানা দোকানে বসে বসে আমি একটা হোমিওপ্যাথিক, বাড়িতে একটা হোমিওপ্যাথিক বই ছিল এসি ঘোষে, সেই বইটা আমি পড়তাম। এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ 2 ভদ্রলোক, এক বিশ্বাস গুলো বলতেন আর সিনা, হ্যাঁ রাখাল সিনার বাবা সিনা বাবু, আমার এখানে আসতো, এসে গল্প করতে বলে যে তুমি সায়েন্স গ্রাজুয়েট ছেলে, তুমি এই দোকানে বসে কি করছো? তাই বললাম যে একটা বই পড়ছি। কি বই পড়ছি? আমি বললাম হোমিওপ্যাথিক বই পড়ছি। তখন আমাকে বলে যে আমাদের দেশে তো বাড়িতে এরকম যারা স্কুলে মাস্টার টাস্টার ছিল, তারা হোমিওপ্যাথিক বই পড়ে ওষুধপত্র দিত এবং তাদের ভালো হতো লোকরা। তা তুমি আমাদের দুজনকে ওষুধ দাও। আচ্ছা, তাই বললাম যে সে কি, আমি ওষুধ দাও, আমি কি ডাক্তার নাকি? দেখো দুজনের রোগই কমপ্লিকেটেড। একজন হচ্ছে অর্শ, অতিরিক্ত রক্ত পড়ছে, আরেকজনের হচ্ছে ডায়াবেটিক আলসার। আচ্ছা আচ্ছা, পায়ে ঘাম। তাই দুজনের বললো, বলার পরে আমি বইটাই পড়ে আমি তখন পরে মার্কেটে গেলাম ওষুধ আনতে, এই মাল আনতে, দোকানের মাল আনতে। পরিবারের উপরে গণিতের ইকোনমিক হোমিওপ্যাথি দোকান ছিল, সেখান থেকে ওনাদের কিছু ওষুধ পড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে ওষুধ দিলাম। দেওয়ার পরে এমনই ব্যবস্থা হলো যে ওনারা দুজনেই আরেক হচ্ছে। তখন একদিন দেখি আমি দোকানে বসে আছি, এক ভদ্রমহিলা একটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, মুদিখানা দোকানের সামনে। তখন আমি বললাম যে আপনি কি নেবেন? বলছে আমি তো কিছু নেবো না, এইখানে নাকি একজন ডাক্তার আছে হোমিওপ্যাথি, মুদিখানা দোকানে বসে ওষুধ দেয়। তা আমি বললাম যে না, এখানে তো কোনো ডাক্তার নেই, আমি তো জানি না, কে বলেছে আপনাকে? তখন বলছে যে এখানে দুটো ভদ্রলোক আছে, আমাদের বাড়িতে যায় গল্প করানোতে, তো আমার মেয়েটার পাতলা পায়খানা জ্বর হয়েছে, তো এইসব বলতে হবে। তখন বলে ভাবলাম যে উনি বোধহয় আমার কথাই বলেছে। তখন আমি বললাম ডাক্তার বলছেন না, বলেন। তাই আমি বললাম যে তাহলে আপনি এখানে কি হয়েছে আপনার বাচ্চা? তো বললো, বলে আমি ওকে 4 পুড়িয়া ওষুধ করে দিলাম। 4 পুড়িয়া ওষুধ, পয়সা কি? আমি তো ডাক্তার না, পয়সা নেবো কেন? তো ওই 4 পুড়িয়া ওষুধ দিলাম, সেই বাচ্চাটা সেই দিনই ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে সেই বুড়ো ভদ্রলোক দুজন এসে আমাকে বলছে যে ডাক্তার তুমি তো আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছো। কেন? বলে 4 পুড়িয়া কি দিয়েছে কাগজে মুড়ে, বাচ্চাটা ভালো হয়ে গেল। আমি বলছি যে বাচ্চা কে পাঠিয়েছে? বলছে আমরা পাঠিয়েছিলাম। তখন বলে তুমি পয়সা নাওনি। এটা শুনে তো আমরা আরো দুঃখিত, কারণ হচ্ছে যে তোমার খুব ফাইন্যান্সিয়াল, তুমি অসুবিধায় পড়েছো, খেতে পারছো না সংসারে, তো তুমি 5 টাকা করে পুড়িয়ে নেবে। তখন তো আমরা তরুণপল্লীতে থাকি। হ্যাঁ, 5 টাকা করে পুড়িয়ে নেবে। তখন তরুণপল্লী থাকে। 5 টাকা করে পুড়িয়ে নেওয়া। তখন 5 টাকা করে পুড়িয়ে নিতে শুরু করলাম। এই 1 জন 2 জন 3 জন 4 জন এই করে কলকাতা থেকে ওষুধপত্র নিয়ে আসতাম। নিয়ে আসতে আসতে বেশ রুগীপত্র হলো। রুগীপত্র হতে গেল, আমার দোকানে যা বেচা কিনা হচ্ছে তার থেকে আমার জানি তো, সব দেখেছি। হ্যাঁ, তো রুগী বেশি হতে শুরু করলো। এই করতে করতে আমার দাদা আরোগ্য হয়ে গেলেন। একদিন বিকেলবেলা দোকানে আসলো, লাঠি ভর দিয়ে দোকানে এসে দেখে এরকমভাবে মেয়ে ছেলে ভিড়। সে তো যায় না যে আমি ওষুধ দিই। বাড়িতে যাওয়ার পরে আমাকে একটু কৌটুক থেকে বলে যে দোকানটাকে তুলে দিবি, আমি তো এরকম পঙ্গু হয়ে গেছি। হ্যাঁ, বলে তখন মা বলছে যে কেন তুই দোকান তুলে যাবে কেন? তুই জানিস না যে এই যে তুই খাচ্ছিস সেই যে বাড়িতে বসে বসে, আমরা যে একটা ছেঁড়া কাপড় থেকে একটা ভালো কাপড় পরছি, কিন্তু ও তো ওখানে তো রুগী দেখে, ওই যে মেয়ে ছেলে আসলে রুগী দেখতে। এই হচ্ছে আপনার তখন আমার বড়দা, তখন তো সেই দাদা মানে অফিসে জয়েন করলো ক্লারিক্যাল জবে, 187 টাকা বেতন পেতে তখন স্টেট জেলসে, আমার খেয়াল আছে। তখন এই সময়টা সালটা একটু বলতে পারেন? সালটা যখন এই যুদ্ধটা আপনার চলছে। হ্যাঁ, 1970। মানে আমরা তখন ঠিকই, আমরা তখন ছোট, একদম ছোট, একদম। হ্যাঁ, একদম 70। তখন দাদা এসে বললো যে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, না, দাদা প্রথমে এসে বললো যে, কারণ দাদা দেখছে যে রুগীপত্র অনেক, বলছে যে মুদিখানা তুমি মাল সব তুলে দাও, হ্যাঁ, আর কিনবে না কিছু। সঙ্গে সঙ্গে এই সামনে একটা হাতলা বেঞ্চি আছে, ওই বেঞ্চিতে এই টেবিলটা, হ্যাঁ, এই টেবিলটা, আর হ্যাঁ, দোকানটাকে কি করলো, দোকানটা একটা পার্ট করে একটা পর্দা দিয়ে একপাশে বেঞ্চিতে করে দিল রুগী বসার জন্য, একপাশে টেবিলটা দিয়ে আমার একটা বসার ব্যবস্থা করলো। আর 10 টাকা করে মাথায় নিয়ে একটা আলমারি বিক্রি করতে, সে একটা আলমারি কিনে দিলাম। এই আমি ডাক্তার হয়ে গেলাম। এখন ওই বলছে যে তুমি সঙ্গে সঙ্গে বলে তুমি কলেজে ভর্তি হও গিয়ে।
হোমিওপ্যাথি কলেজে, আর তুমি ওই কলেজে পড়বে আর এখানে বসে ডাক্তারি করবে, যা পয়সা আসে তুমি নিজেকে আমাকে ই করো, চালাও। আপনি ভর্তি হয়ে গেলেন? আমি ভর্তি হয়ে গেলাম। কোন কলেজে ভর্তি হলেন তখন? প্রতাপচন্দ্র মেমোরিয়াল কলেজ। কোন জায়গাটা? নারকেল ডাঙ্গা। এখনো সেখানেই ক্লাস? হ্যাঁ, এখনো সেখানে। আপনি কত সালে ডাক্তার হলেন? মানে সার্টিফিকেট আমি সার্টিফিকেট পেলাম যে 75-76। তখন আপনি ডাক্তার? তার আগে তো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস, তখন আমি ডাক্তার। অলরেডি প্রসার আপনার জমেছে? হ্যাঁ, প্রসার জমেছে ডাক্তার। এবং তখন তো আর কেউ ডাক্তার নেই এখানে, আপনি ডাক্তার। ওদিকে রাম ঠাকুর, দিকে আপনি। হ্যাঁ, আমাদের এখানে কোনো ডাক্তার ছিল না, একমাত্র ডাক্তার এসেছিলেন যে সরকার ডাক্তার, সে এসবি টাউনে। হ্যাঁ, সরকার ডাক্তার তখন আসলো পাশ করা, এছাড়া পাশ করা কেউ ছিল না। আমাকে দেখতে হতো কর্ণমাধবপুর, মহিষকুদা, ভাটপাড়া, তারপরে স্বাধীনহাট, এগুলো আপনি গিয়ে গিয়ে করতেন? এগুলোতে গিয়ে যেত। এত অঞ্চলে যত লোক মারা যেত, যত হতো, তার সার্টিফিকেট আমাকে দিয়ে দিত। একটুখানি আমাদের যেহেতু একটা সাক্ষাৎকার, অনেক মানে খুব ভীষণ, আপনি যে ইতিহাসটা বললেন একটা সময়ের কথা, এবং তখন এই নাটাগড়, এই ভাটপাড়া, আমাদের অঞ্চল কত কত বিপন্ন ছিল, এবং সে তার তো আপনি একদম ধন্বন্তরী, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। বহু পরিবার, আমাদের নিজেদের পরিবারও তাই। এখন বলছি যে এখান থেকে একটু আসি, আমাদের কথায় কথায় পড়বে। এটা গেল আপনার ডাক্তার হয়ে ওঠার ইতিহাস, মানে আপনি ডাক্তার হতে চাননি কিন্তু হয়ে গেলেন। বলছি এই পেশায় আসার পর আপনি তখন তো ডাক্তার, তখন তো আর অন্য কিছু করেন না, তখন আপনার কেমন লাগতে শুরু করলো? মানে তখন এই যে আপনারা পরিবর্তন, আপনি গেছিলেন চাকরির ইতিহাস বললেন, 200 টাকা ঘুষ চাইলো, দিলেন না, এবং আপনি ঘটনাচক্রে ওইভাবে হোমিওপ্যাথি বই পড়তে ডাক্তার হন। তারপর আপনি ডাক্তার যখন হয়ে গেলেন, তারপর আপনার এই যে আপনার আগের জীবন আর পরের জীবন, এটার যেটা একটা পরিবর্তন কি আপনি অনুভব করলেন তখন? এই যে প্রসঙ্গটা তুমি বলে, এই প্রসঙ্গটা ছোট্ট একটা কথা বলি। সেটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে কি যে আমার যে বড়দা, যিনি এই কথা বলেছিলেন যে টাকাটা আমি দেবো, যে চাকরিতে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার ব্যাপারে, সেই বড়দা 1981 সালে উনি বাইরে বাইরে চাকরি করতেন। তো 81 সালে বেড়াতে এসে তখন আমার এখানে থাকার ঘর হয়ে গেছে, দোতলাটা আমি আরম্ভ করেছি। এই যেখানে আমরা বসে কথা বলছি, এই জায়গাটায়। এবং বড়দা বলছে যে তুমি এই হোমিওপ্যাথি ডাক্তারি করে তুমি তো চমক দিয়ে দিলে। যে কিরকম? বলছে আমি এত বড় চাকরি করে সংসার চালিয়ে একটা ইট পর্যন্ত মানে তুমি এখানে বাড়ি করে দোতলা ঘর আরম্ভ করে দিয়েছো। আমি বললাম যে দাদা, এই তো আপনারই আশীর্বাদ। আমি যদি ওই চাকরি করতে যেতাম, আপনার তো ঘুরতাম, তাহলে তো আমার জীবনটা এরকমই যেত। আমি ডাক্তারিতে এসে আমি স্যাটিসফাইড, এবং এত স্যাটিসফাইড সেটা এরকমও শুনেছি বলতে রুগীরা, যে আমাকে ডাক দিলে পরে, যখনই ডাক দিতে 12টা 1টা 2টা 3টে যাই হতো, আমি 1 মিনিটও দেরি করতাম না। একদিন এক ভদ্রলোক বলছে যে আপনি কিছু বললেন না। আমরা কেন? বলে আমি এই রিক্সাটা নিয়ে সারা 12টা থেকে সারা শক্তি ঘুরেছি, কোনো ডাক্তার আমার মাকে দেখার জন্য আসলো না। আপনাকে ডাক দিলাম, আপনি উঠে এসে প্যান নিয়ে অ্যাটাসি নিয়ে বলছেন চলে। আমি বলছি আমি তো ডাক্তার না, আমি তো সাধারণ মানের ডাক্তার, আমাকে উভয় করে চিন্তা করছেন, চলুন আপনার মাকে দেখে আসে, আমার ডিউটি আমি করি। ঠিক ঠিক এই মতো অবস্থায় করে আমি খুবই আনন্দ বোধ করেছি। এবং মানে আমার যে প্রশ্নটা ছিল কেমন লাগছে আপনার পরবর্তী জীবনে, সেটা আপনি জবাব দিচ্ছেন। যে একটা শুধু অর্থ উপার্জন না, যে মানুষের আশীর্বাদ, ভালো লাগা, এমনকি আপনার দাদার যে প্রতিক্রিয়া, সেইটা আপনি বলছেন যে অসম্ভব লাগলো। এবং এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি, যে যখন আপনি ডাক্তারদের আজকে দাঁড়িয়ে আপনি একজন প্রবীণ ডাক্তার, এখন আপনার বয়স কত? আমার এখন বয়স 76। আর আপনি ডাক্তারিটা শুরু করেছিলেন তখন বয়স ছিল কত? তখন আমার মানে শুরু করেছিলাম 70 সালে। 70 সালে আমার বয়স ছিল 48, 50, 22, 24 বছর। 24 বছর থেকে আজকে 76 বছর। তা এই যে ডাক্তারি জীবন এবং নাটাগড়ে, এবং আপনি খুব আদর্শগতভাবে আমি লক্ষ্য করেছি আপনাকে, যে আপনি যেমন আমাদের কাজকে মূল্যায়ন করেন, তেমনি আমরা আপনি ছোটদের সম্মান করেন। আমি দেখেছি আপনার আচরণে, কারো কোনো কোয়ালিটি থাকলে, সে কাঞ্চন হতে পারে, পাপ্পু হতে পারে, আমি হতে পারি, তেমনি আমরা আপনাকেও লক্ষ্য করেছি। আপনার যে মূল্যবোধ, যেটা আমি বহুবার লক্ষ্য করি, আপনি অনেকের থেকে পয়সা নেননি, আপনি ইয়ে করেন। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার, সে হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, বায়োকেমিক হতে পারে, ডাক্তারদের আজকে আপনি ডাক্তার হিসাবে এই সময় দাঁড়িয়ে ডাক্তারদের নৈতিকতার আদর্শের প্রশ্নে আপনি কি বলবেন, কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সেটা কি বদলে গেছে যুগে, বা এই যুগে বদলানো উচিত? আপনার কি ধারণা? আমি যেটা এখন উপলব্ধি করছি, সে হচ্ছে কি যে এখন যে যারা ডাক্তার করছেন, সে এলোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক, যে ধরনের ডাক্তার হচ্ছে,
তাদের টার্গেট হচ্ছে গিয়ে তারা ডাক্তার হওয়ার জন্য তাদের বহু টাকা নষ্ট করতে হচ্ছে। সেটাকে তুলে নিতে হবে, সেটা কি করে হাউ টু মানে আর্ন সেটা যে কোনো প্রকার। যার জন্য আমি একটা বলছি, এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে অনেক সময় দেখা যায় একটা ইএজি নিয়ে আসছে, একটা এক্সরে নিয়ে আসছে, একটা ব্লাড রিপোর্ট নিয়ে আসছে, সেগুলো দেখে আমি রুগীদের বলছি না, নিজে মনে মনে আমি ভাবি এটা কি প্রয়োজন ছিল। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, আমাদের তো মানে যা বলছি আমি সবই বলছি, সত্যি বলছি, আমাদের তো প্রত্যেক ল্যাবরেটরি বা এক্সরে ক্লিনিক থেকে আমাদের একটা পার্সেন্টেজ কমিশন আমাদের ডাক্তারদের দেওয়া হয়, থাকে। এখানে প্রথমে তোমার যে ল্যাবরেটরি এসেছিল ফার্স্ট, এখানে নাম করা দরকার নেই, আমার চ্যানেলে অসুবিধা হবে। হ্যাঁ, সেই ল্যাবরেটরি থেকে আমাকে টাকা দিতে এসে বলছে, সে ভদ্রলোক বলছে স্যার আপনাকে এত কম টাকা দিয়ে আমরা আমাদের নিজেদেরই অস্বস্তি মনে হয়, আমি যা পাঠাই তাই তুমি টাকা দেবো, আমি বেশি টাকা দেবো। আমরা বেশি টাকাও দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয়, এবং আমি বেশি টাকা পাচ্ছি না বলে তারা দুঃখিত আছে। আমার মতো ডাক্তার বলছে প্রক্রিয়া আছে বেশি টাকা দেওয়া, হ্যাঁ, তো এই বেশি টাকা দিতে পারছি না বলে আমরা খুব লজ্জিত, তারপরে টাকা দেবে কেন? তখন বললো বলছে যে হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমরা খুব স্যাটিসফাইড। সেটা কি, যে যখনই আপনার মানে রিপোর্টটা ডাক্তার যে রেডিওলজিস্ট এসে যখন রিপোর্টটা দেখে এক্সরে, তখন এক্সরে ডায়াফ্রামে খুলে লাঠি দিয়ে খুঁটিয়ে দেখে। তো আমরা জিজ্ঞেস করি স্যার অন্যান্য রিপোর্টগুলো তো শুধু ডায়াফ্রামে দিচ্ছেন নর্মাল, ডিসপ্লে নর্মাল, তো ডক্টর কুন্ডুর রিপোর্টটা আপনি এভাবে করে দেখছেন। আচ্ছা, তখন বলছেন যে উনি আজ পর্যন্ত কোনো লোককে পাঠায়নি যার কোনো ডিফেক্ট নেই, এটা নর্মাল লোককে পাঠায়নি এক্সরে করতে। যার ফলে ওনারটা যদি আপনার যে ডায়াগনোসিস, হ্যাঁ, ওনার এক্সরে হওয়ার আগে, পরীক্ষা হওয়ার আগে আপনার ডায়াগনোসিস করে পাঠান। হ্যাঁ, এখন যদি উনি যদি এক্সপেক্টেড বা সাসপেক্টেড যেটা, হ্যাঁ, উনি যদি নর্মাল আমি লিখে দিই, তাহলে আবার এই রিপোর্টটা আমাকে আবার পাঠাবে, যার জন্য আমরা খুঁটিয়ে দেখি। আর এই যে ডাক্তারটা দরকার আছে, কারোর দরকার নেই, তারা শুধু করে দিচ্ছে, উনি বলছেন, ওই লোকটা বলছেন আমাকে, এবং তার জন্য তার একটা পাওনা বলতে সেইটা নেওয়ার জন্য তারা শুধু সাধারণ লোককে শুধু লিখে যাচ্ছে যে সেটা লিখছে, কিন্তু ওনার ক্ষেত্রে একটাও নেই যে উনি একটা নর্মাল লোককে লিখছে এক্সরে করে নিয়ে যাচ্ছে বা সোনোগ্রাফি করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনি বলছেন যে আমি যে প্রশ্নটা করলাম ডাক্তারদের নৈতিকতা, আদর্শ, সেটা আপনি এখনো পর্যন্ত মেইনটেইন করে চলি, যার জন্য আমার ক্ষেত্রে এইসব যারা ল্যাবরেটরির লোকজন আছে। এই সাক্ষাৎকার ছিল দীর্ঘ। আমাদের ডক্টর নিতাই কুণ্ডুর সঙ্গে আমাদের যে আলাপন আরও দীর্ঘ সময় চলেছে, আরও অনেক আশ্চর্য কথা তার অভিজ্ঞতা থেকে, তার চিকিৎসক জীবন থেকে উঠে এসেছে, সেগুলো আমরা আবার পরের পর্বে শুনব। আপনারা আমাদের চ্যানেল দেখুন, ডাক্তারবাবুর কথা শুনুন, কথায় কথায় বিভাগে। ধন্যবাদ।